নমস্কার। আজ আমরা প্রায় ২৩০০ বছর পিছিয়ে যাচ্ছি। চন্দ্রগুপ্ত মৌর্য মানে ভাবুন একবার, একজন সাধারণ মানুষ থেকে এক বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আজকের আলোচনা তাকে নিয়েই। আমাদের হাতে একটা সূত্র আছে, চন্দ্রগুপ্ত মৌর্য উত্থান ও সাম্রাজ্য। আমরা এটার উপর ভিত্তি করেই এগোবো। হ্যাঁ, বিষয়টা খুবই আকর্ষণীয়। সময়টা ধরুন খ্রিস্টপূর্ব ৩৪০ এর আশেপাশে। ভারত তখন অনেকগুলো ছোট ছোট রাজ্যে ভাগ করা। ঠিক। কোথাও রাজতন্ত্র, কোথাও বা অন্যরকম শাসন। বেশ একটা বিভক্ত অবস্থা। আর এই পটভূমিতেই কিন্তু চন্দ্রগুপ্ত উঠে আসছেন, একদম সাধারণ পরিবার থেকে। হ্যাঁ, আর তার সাথে চাণক্য, এই দুজনের জুটিই তো ইতিহাস বদলে দেয়। এই উত্থানের গল্পটাই আসলে অসাধারণ। একদম। চন্দ্রগুপ্তের জন্ম ধরা হয় বর্তমান বিহারের কাছাকাছি কোথাও। খুব সাধারণ অবস্থা, কিন্তু ছেলেবেলা থেকেই বুদ্ধিটা ছিল খুব তীক্ষ্ণ আর উচ্চাকাঙ্ক্ষাও। আর তখনই চাণক্যের সাথে দেখা হওয়াটা, তাই তো? তক্ষশিলাতে। হ্যাঁ, তক্ষশিলার সেই বিখ্যাত শিক্ষক চাণক্য, তিনি কিন্তু শুধু শিক্ষক ছিলেন না, নন্দবংশের ওপর তার একটা ক্ষোভ ছিল। আর তিনি খুঁজছিলেন এমন একজনকে যে নন্দদের সরাতে পারবে। আচ্ছা, কিন্তু এত লোক থাকতে চন্দ্রগুপ্তকেই কেন তার মনে ধরল? বিশেষ কিছু কি দেখেছিলেন? অবশ্যই দেখেছিলেন। সূত্র থেকে যা বোঝা যায়, চন্দ্রগুপ্তের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সাহস, পরিস্থিতি বোঝার একটা সহজাত বুদ্ধি। চাণক্য এই জিনিসগুলো ঠিকই ধরেছিলেন। তিনি বুঝেছিলেন যে এই ছেলেটিকে তৈরি করতে পারলে তার লক্ষ্য পূরণ হবে। আর তাদের এই একসাথে হওয়ার ফলে? হ্যাঁ, প্রায় ৩২২ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ মগধের যে শক্তিশালী নন্দবংশ, তাদের পতন ঘটানো সম্ভব হয়। আর সেখান থেকেই মৌর্য সাম্রাজ্যের শুরু। এটা শুধু রাজার বদল ছিল না, একটা নতুন যুগের শুরু বলা যেতে পারে। সাম্রাজ্য তো প্রতিষ্ঠা হলো, কিন্তু সেটা টিকিয়ে রাখা, তাকে বড় করা, এটা তো আরও কঠিন কাজ। চন্দ্রগুপ্ত শাসক হিসেবে কেমন ছিলেন? সূত্র কি বলছে? এখানেই চন্দ্রগুপ্তের আসল পরিচয়। তিনি শুধু যুদ্ধ জয় করেননি, দারুণ সংগঠক ছিলেন, প্রশাসক ছিলেন। সূত্রটা জোর দিচ্ছে তার ওই কেন্দ্রীয় শাসন ব্যবস্থার ওপর। খুব শক্তিশালী একটা সিস্টেম তিনি বানিয়েছিলেন। সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতেন। অনেকটা তাই। আর তার গুপ্তচর ব্যবস্থাটার কথা তো বলতেই হয়। খুবই বিস্তৃত আর কার্যকর ছিল সেটা। সাম্রাজ্যের ভেতরের খবর রাখা, নিরাপত্তা নিশ্চিত করা। ইন্টারেস্টিং। আর অর্থনীতি, সাম্রাজ্য চালাতে তো টাকা লাগে। ঠিক। একটা ভালো কর ব্যবস্থা চালু করেছিলেন তিনি। আর একটা বিশাল সেনাবাহিনী পুষতেন, স্থায়ী সেনাবাহিনী। আচ্ছা, সেনাবাহিনী। তখনকার দিনে তো সেটা একটা বিরাট ব্যাপার ছিল নিশ্চয়ই। হ্যাঁ, সূত্র বলছে পদাতিক, ঘোড়সাওয়ার, রথ তো ছিলই, সাথে যুদ্ধ হাতি। এই যুদ্ধ হাতির ব্যবহারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। বিশাল সামরিক শক্তি। আর এই শক্তির জোরেই সাম্রাজ্যটা এত বড় হয়েছিল। দক্ষিণে মধ্য ভারত। ভাবুন একবার, এত বড় এলাকা প্রথমবারের মতো একজন শাসকের অধীনে আসছে, ইতিহাসে প্রথম। শুধু কি যুদ্ধ, তার কূটনীতির কথাও তো শোনা যায়, বিশেষ করে গ্রিকদের সাথে। হ্যাঁ, সেলিউকাসের সাথে ব্যাপারটা। আলেকজান্ডারের মৃত্যুর পর তার সেনাপতি সেলিউকাস, প্রথম নিকাটে, তিনি এদিকে সাম্রাজ্য বাড়াতে এসেছিলেন। চন্দ্রগুপ্তের সাথে তার লড়াই হয় এবং সূত্র বলছে চন্দ্রগুপ্তই জয়ী হয়েছিলেন। ও, কিন্তু মজার ব্যাপার হলো, এরপর আর যুদ্ধ নয়, কূটনীতি। প্রায় ৩০৩ খ্রিস্টপূর্বাব্দে একটা চুক্তি হয়। তাতে চন্দ্রগুপ্ত বিশাল এলাকা তো পেলেনই, সাথে সেলিউকাসের মেয়ের সাথে তার বিয়েও হয়। তাই নাকি? দারুণ তো। প্রাচীন যুগে এইরকম ডিপ্লোমেসি। হ্যাঁ, এটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের একটা খুব ভালো উদাহরণ। তাহলে একদিকে বিশাল সাম্রাজ্য, দারুণ প্রশাসন, সফল কূটনীতি, জীবনটা তো একেবারে সাফল্যের শিখরে। কিন্তু এরপরেই তো সেই নাটকীয় মোড়টা আসে, তাই না? এটাই চন্দ্রগুপ্তের জীবনের সবচেয়ে অবাক করা বা কৌতূহল জাগানো দিক। যখন তার ক্ষমতা একেবারে তুঙ্গে, তখন তিনি স্বেচ্ছায় সিংহাসন ছেড়ে দিচ্ছেন। ছেড়ে দিচ্ছেন? শুধু ছেড়েই দিচ্ছেন না, তিনি জৈন ধর্ম গ্রহণ করছেন। একজন শ্রমণ হয়ে যাচ্ছেন, সন্ন্যাসী। একজন সম্রাট থেকে সন্ন্যাসী, এটা সত্যি বিশ্বাস করা কঠিন। শেষ জীবনটা কোথায় কাটালেন? সূত্র কি বলে? সূত্র বলছে তিনি তার গুরু জৈন আচার্য ভদ্রবাহুর সাথে দক্ষিণে চলে যান, বর্তমান কর্ণাটকের শ্রাবণবেলগোলায়। ও, শ্রাবণবেলগোলা। হ্যাঁ, সেখানে খুব কঠোর তপস্যা করে জীবন কাটান। আর জৈনদের যে রীতি, সাল্লেখনা,
বা উপবাসের মাধ্যমে স্বেচ্ছায় দেহত্যাগ বিশ্বাস করা হয় সেভাবেই তার মৃত্যু হয়েছিল। ভাবা যায় রাজপ্রাসাদ ছেড়ে পাহাড়ের গুহায় একজন সাধারণ সন্ন্যাসীর মতো শেষ জীবন। সাধারণ অবস্থা থেকে সম্রাট, আবার সব ছেড়ে সন্ন্যাসী। চন্দ্রগুপ্তের জীবনটা সত্যিই একটা মহাকাব্য। তার এই পুরো যাত্রাটা মানে উত্থান, শাসন, আবার এই ত্যাগ, নেতৃত্ব, উচ্চাকাঙ্ক্ষা আর শেষে গিয়ে নির্লিপ্তি, কি অসাধারণ একটা গল্প। তো ক্ষমতা অর্জন করলেন, তিনি যখন সব ছেড়ে দেন স্বেচ্ছায়, তখন ক্ষমতা জিনিসটা আসলে কি, জীবনে তার জায়গা কোথায়, এই নিয়ে আমাদের নতুন করে ভাবতে বলে। এই প্রশ্নটা বা এই চিন্তাটা শ্রোতাদের জন্যই না হয় তোলা রইল।